আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ও ব্যাংকিং অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছে। তো আমি এই অধ্যায়ের শুরু থেকে মোটামুটি সকল ছোটোখাটো বিষয়সহ আলোচনা করার চেষ্টা করতেছি, যাতে তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা তোমাদের যাতে বুঝতে সহজ হয়, বা তোমরা ওই আলোচনা এই যে আলোচনা থেকে তোমরা যাতে সহজে এই বিষয়গুলো তুলে ধরতে পারো। ঠিক আছে? তো আশা করি তোমরা পুরো আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের যে প্রয়োজনীয় কাগজ কলম এবং পাঠ্যবইগুলো সামনে রাখবে। তো আমরা আলোচনা করবো আজকে একক ব্যাংকের বৈশিষ্ট্য, তোমার একক ব্যাংকের সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো একক ব্যাংকটা কি? তো আমরা যদি বলতে চেষ্টা করি, একক ব্যাংক হচ্ছে তোমার একটি মাত্র অফিসের মাধ্যমে যে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে তাকে কী বলা হয়? একক ব্যাংক বলা হয়। ঠিক আছে? তো এই ধরনের ব্যাংকের কার্যক্রম তোমার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কী থাকে? সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? তো এই ধরনের ব্যাংক নিজস্ব তোমার ব্যবস্থাপনার মধ্যে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। ঠিক আছে? তো একক ব্যাংক একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? সীমাবদ্ধ থাকে বিধায় এটিকে তোমার স্থানীয় ব্যাংকও বলা হয়। তবে তোমার ওই এলাকার বাইরে অর্থ আদান প্রদান করতে হলে, ঠিক আছে, অন্য কোনো ব্যাংকের সহযোগিতা নিতে হয়। অবশ্যই অন্য কোনো ব্যাংকে কি সহযোগিতা নিতে হয়। তো তোমার কার্যক্ষেত্রে সীমিত ও কাজের পরিমাণ কম হওয়ায় এরূপ ব্যাংকিংয়ের তোমার কি বলা হয়? মাইক্রো ব্যাংকিং সিস্টেমও বলা হয়ে থাকে। তোমার হচ্ছে একক ব্যাংক সম্পর্কে তোমার প্রফেসর R.S. সায়ার্স যে একটি সংজ্ঞা দিয়েছেন। একক ব্যাংক সম্পর্কে উনি বলেছেন, কোনো একটি তোমার ক্ষুদ্র জনগোষ্ঠী বা এলাকার ব্যাংকিং সহযোগিতা প্রদানের জন্য তোমার একটি অফিসের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে তোমার হচ্ছে একক ব্যাংকিং বলা হয়, একক ব্যাংকিং ব্যবস্থা বলা হয়। ঠিক আছে? আশা করি তোমরা একক ব্যাংক সম্পর্কে বুঝতে পেরেছো। আর একক ব্যাংকের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করতে পারি। যেমন একক ব্যাংকের গঠন, মালিকানা, তারপর শাখা, এরপর হচ্ছে মূলধন, নিয়ন্ত্রণ, কাজের পরিমাণ, স্বাধীনতা, ব্যবস্থাপনা, তারপর হচ্ছে জনগণের আস্থা। ঠিক আছে? এই পয়েন্টগুলোর মাধ্যমে আমি একক ব্যাংকের যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করতে পারি। তো গঠনটা হচ্ছে তোমার এটা সহজে বুঝতে পারতেছ, শাখা ব্যাংকের তুলনায় একক ব্যাংক গঠন করাটা কি খুবই সহজ, কারণ একটিমাত্র ব্যাংক এখানে কি একটিমাত্র শাখার মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। যাবতীয় কার্যক্রম একই অফিসের মধ্যে তোমার হয়ে থাকে। আর মালিকানা হচ্ছে তোমার অধিকাংশ ক্ষেত্রে একক ব্যাংক তোমার এর মালিক মাত্র একজন ব্যক্তি হয়ে থাকে। ঠিক আছে? তবে তোমার একাধিক ব্যক্তিও তোমার যে এর মালিক হতে পারে আর কি। ঠিক আছে? আর শাখা হচ্ছে যে শাখা যদি বলতে চাই, ব্যাংকের কোনো ধরনের কি শাখা থাকে না। ঠিক আছে? একটি মাত্র তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যাংক একটি নির্দিষ্ট এলাকায় ব্যবসা কার্যক্রম কি পরিচালনা করে থাকে। ঠিক আছে? এবং মূলধন হচ্ছে ব্যাংক নিজস্ব কি মূলধন রয়েছে। একক ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে তোমার ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বলে এর খুব বেশি তোমার মূলধনের প্রয়োজন হয় না, কারণ একই জায়গায় নির্দিষ্ট মানুষকে এটা কি সেবা প্রদান করে। এই জন্য অতিরিক্ত কি ধরনের বা অনেক বেশি মূলধনের কি প্রয়োজন হয় না। এরপর তোমার হচ্ছে যে নিয়ন্ত্রণ হচ্ছে যে সাধারণত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হতেই তোমার এর নিয়ন্ত্রণ বারটা কি ন্যস্ত থাকে নিয়ন্ত্রণ। তারপর স্বাধীনতা হচ্ছে তোমার একক ব্যাংকের নিজস্ব এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কাজ করে থাকে। ঠিক আছে? একটি এলাকার মধ্যে স্বাধীনভাবে ব্যাংকিং যে কার্যক্রম সেটা পরিচালনা করতে পারে। এরপর হচ্ছে তোমার ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা হচ্ছে যে ব্যাংকের ব্যবস্থাপনা দক্ষ ও সুষ্ঠু হয়, কারণ অধিকাংশ সিদ্ধান্ত ব্যাংকের মালিক নিজস্বভাবে গ্রহণ করে। ঠিক আছে? আর জনগণের আস্থা এটা হচ্ছে তোমার স্থায়ীভাবে গঠিত ও পরিচালিত হয় বলে এটি সহজেই জনগণের আস্থা অর্জন করতে কি হয় সক্ষম হয়। তো আশা করি তোমরা একক ব্যাংকের যে বৈশিষ্ট্য, আমি যে ছোটো যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, এগুলো তোমরা বুঝতে পেরেছো।
আর যদি ব্যাংকের আর কিছু যদি সুবিধা যদি আলোচনা করি, তা আমরা কিছু পয়েন্টের মাধ্যমে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যেমন দক্ষ ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তারপর স্বতন্ত্র সত্তা, পরিচালনার ব্যয়, তারপর হচ্ছে যে তোমার এলাকা নিয়ন্ত্রণ, উন্নয়ন, এলাকার মধ্যে উন্নয়ন সাধন করা, তারপর হচ্ছে মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক, প্রতিযোগিতা, তারপর হচ্ছে তোমার ঋণ গ্রহণ কাজ, ঠিক আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা সুবিধাগুলো আলোচনা করতে পারি। যেমন দক্ষ ব্যবস্থাপনা বলতে তোমার একক ব্যাংকের কাজের তোমার পরিধি ক্ষুদ্র হওয়ায় মানে এর মালিকগণ, ঠিক আছে, নিজেই তদারকি করে বলে ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা তুলনামূলকভাবে কী হয়, অনেক বেশি দক্ষ হয়। তারপর নিয়ন্ত্রণ হচ্ছে ব্যাংকের কার্যাবলী এমনভাবে নিয়ন্ত্রিত হয় এখানে তোমার নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করা অনেকটা সম্ভব হয়, ঠিক আছে, অনেক বেশি সম্ভব হয় আর কি এটা। তারপর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, মানে এক ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা পরিষদ কাছাকাছি অবস্থানের ফলে, মানে কাছাকাছি থাকাতে ফলে কী করা যায়, খুব দ্রুত সিদ্ধান্ত তোমার গ্রহণ করা যায়। এগুলো হচ্ছে অনেক বেশি সুবিধা দ্রুত সিদ্ধান্ত গ্রহণটা। এরপর হচ্ছে তোমার স্বতন্ত্র সত্তা বলতে এখানে তোমার স্বতন্ত্র অস্তিত্বের কারণে ব্যাংকের তোমার স্বাধীনভাবে কাজ করতে পারে, ঠিক আছে। আর পরিচালন ব্যয়, এটা হচ্ছে তোমার ব্যাংকের তোমার সংস্থাপন, ব্যবস্থাপনা ও পরিচালনা ব্যয় অপেক্ষাকৃত কম, ঠিক আছে। তো এই কারণে তোমার কি মুনাফা অর্জনটা কি অনেক বেশি হয়ে থাকে, যেহেতু ব্যয় কম মুনাফাটা কি অনেক বেশি হয়ে থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এরপর আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি তোমার হচ্ছে এলাকা উন্নয়ন, ঠিক আছে। এলাকা উন্নয়ন হচ্ছে ব্যাংক যে কোনো মানে ব্যাংক যে এলাকা প্রতিষ্ঠিত হয় সে এলাকার উন্নয়নে তোমার কি সর্বদা সহজ থাকে, ঠিক আছে। তোমার মালিক শ্রমিকের মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে। তো একক ব্যাংকের তোমার কর্মচারীর সংখ্যা কী হয়, কম হয়, ঠিক আছে। তো মালিক এবং কর্মচারী একই অফিসে অবস্থান করে, তাই উভয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক কী হয়, তৈরি হয়, ঠিক আছে। তারপর প্রতিযোগিতা হচ্ছে একক ব্যাংকের কোনো শাখা না থাকায় ব্যাংকের মানে তোমার অভ্যন্তরে প্রতিযোগিতা হয় না, ঠিক আছে। এর ভিতরে কোনো ধরনের কী হয় না, প্রতিযোগিতা হয় না। তারপর হচ্ছে ঋণ গ্রহণ, ঠিক আছে। ঋণের বিষয়টা যদি আমরা বলতে চাই এভাবে, তোমার একটি মাত্র অফিসের মাধ্যমে এ ধরনের ব্যাংক কার্যক্রম তোমার পরিচালিত হয়, ঠিক আছে। তাই তোমার এর ঋণ মানে এর থেকে যে ঋণ নেবে সেটা কি তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হয়। তবে তোমার সুবিধার পাশাপাশি একক ব্যাংকের কিছু তোমার অসুবিধাও আছে, ঠিক আছে। অসুবিধাগুলো কী সেটা হচ্ছে তোমার সীমাবদ্ধ সম্পদ, তারপর তোমার অদক্ষ ব্যবস্থাপনা, তারপর হচ্ছে অর্থ স্থানান্তর, এরপর হচ্ছে মূলধন গঠনের তোমার সমস্যা, এরপর লাভের পরিমাণ, আর হচ্ছে যে বিলোপ সাধন, ঠিক আছে। এই ধরনের তোমার কিছু সমস্যা সম্মুখীন হতে হয়। তো আমরা প্রথমে যদি আলোচনা করি, এটা হচ্ছে সীমাবদ্ধ সম্পদ। এটা হচ্ছে যে তোমার সম্পদ ও মূলধনের পরিমাণ কম হওয়ায় তোমার বিভিন্ন ব্যাংকিং সেবা দিতে তোমার অসুবিধার কি তোমার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। বৃহৎ ধরনের বা অনেক বড় আকারে কোনো ধরনের কি সেবা তারা দিতে পারে না। এরপর তোমার যে পরের পয়েন্টটা হচ্ছে যে অদক্ষ ব্যবস্থাপনা বলতে তোমার আয়তনে ছোট এবং ক্ষমতা অপেক্ষিত কম হওয়ার কারণে, ঠিক আছে, তোমার বেশি বেতন দিয়ে তোমার বাহির থেকে দক্ষ বা তোমার প্রশিক্ষিত কর্মচারী নেওয়া কি সম্ভব হয় না, যেহেতু এটা ছোটো পরিসরে ছোটো আকারে কার্যক্রম পরিচালনা করে অনেক বেশি কি তাদের বেশি পরিমাণে বেতন দেওয়া সম্ভব হয় না। তো বেতন যদি বেশি পরিমাণে দিতে না পারে দক্ষ শ্রমিক বা কর্মকর্তা কি কখনো পাওয়া যাবে না, দক্ষ কর্মচারী কখনো কি আশা করা যায় না। এরপর তোমার অর্থ স্থানান্তর বলতে এখানে ব্যাংকের কোনো শাখা না থাকায়, ঠিক আছে, এর অর্থ স্থানান্তরে তোমার বিঘ্ন ঘটে থাকে, ঠিক আছে। এবং মূলধন গঠনের সমস্যা, এটা হচ্ছে একটি বিশেষ এলাকায় তোমার ব্যাংকের কাজ তোমার ব্যাংকের মানে কাজের পরিধি সীমাবদ্ধ হওয়ায় তোমার এর মূলধন গঠনের কি একটি সমস্যা হয়, ঠিক আছে। তো সংগৃহীত মূলধনের পরিমাণ সাধারণত কম হয়। তো এক্ষেত্রে তোমার ধার নেওয়ার তোমার সম্ভাবনাও মানে থাকে সীমিত, ঠিক আছে। তো আর হচ্ছে এরপর একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে হচ্ছে লাভের পরিমাণ হচ্ছে কোনো শাখা না থাকার কারণে ব্যাংকের লাভের পরিমাণটা কি অনেক বেশি কম হয়, ঠিক আছে।
আর বিলোপ সাধন হচ্ছে ব্যাংকের বিলোপ সাধন মালিকের ইচ্ছে অনিচ্ছের সাথে মানে জড়িত। মালিক যদি ইচ্ছে করে আমি ব্যবসা পরিচালনা করবো, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। আর মালিক যদি ইচ্ছে করে আমার ভালো লাগতেছে না, আমি এটা করবো না, সাথে সাথে ব্যাংকিং ব্যবস্থাটা সে বিলোপ সাধন করতে পারে। ঠিক আছে, তো আশা করি এখন ব্যাংকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তো তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরও মানে আমরা একক ব্যাংকের যে বৈশিষ্ট্য, একক ব্যাংকের সুবিধা অসুবিধা এই সবগুলো সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এরপর যদি তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে অবশ্যই জানাবে, বা কলেজের যে ফেসবুক পেজ সেখানে তোমরা জানাতে পারো। তো শাখা ব্যাংক সম্পর্কে আমরা যদি বোঝার চেষ্টা করি, এই যেহেতু আমাদের এখানে পর নেক্সট পয়েন্ট হচ্ছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক যদি আমরা বলতে চাই, শাখা ব্যাংক হচ্ছে তোমার যে ব্যাংক মানে যে ব্যাংকিং প্রতিষ্ঠান একটি প্রধান অফিসের অধীনে, ঠিক আছে, তোমার অসংখ্য শাখার মাধ্যমে তাদের যে ব্যাংকিং কার্যক্রম সেটি পরিচালনা করে, সেটা হচ্ছে কি শাখা ব্যাংক। ঠিক আছে, তো তোমার এ ধরনের ব্যাংক তোমার একই নামে, ঠিক আছে, ব্যাংক একই দেশে এবং বিদেশে, ঠিক আছে, শাখা খুলে ব্যাংকিং যে কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে। ঠিক আছে, তো প্রধান অফিসের রীতিনীতি অনুযায়ী শাখা ব্যাংকগুলো পরিচালিত হয়। ঠিক আছে, তো শাখা ব্যাংকের কোনো আলাদা কি সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের যে ব্যাংকিং কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে। ঠিক আছে, তো সুতরাং শাখা ব্যাংক থেকে মানে শাখা ব্যাংক বলতে আমরা মানে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে একাধিক শাখা সমৃদ্ধ একটি ব্যাংক মানে প্রতিষ্ঠানকে আমরা বুঝে থাকি আর কি। ঠিক আছে, তো এই প্রতিষ্ঠান দেশে এবং বিদেশে জনগণ থেকে মানে আমানত সংগ্রহ ও ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, ব্যাংকিং যে ব্যবস্থা সেই অনুযায়ী। ঠিক আছে, তো সর্বপ্রথম ইংল্যান্ডে শাখা ব্যাংকিং ব্যবস্থাটা সেটি কি গড়ে ওঠে। বর্তমানে পৃথিবীর তোমার হচ্ছে যে সব দেশেই যে শাখা ব্যাংক ব্যবস্থা সেটির একটি প্রচলন আছে। তো শাখা ব্যাংক সম্পর্কে তোমার হচ্ছে অধ্যাপক ম্যাকলিয়েট উনি শাখা ব্যাংক সম্পর্কে বলেন, শাখা ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে তোমার মানে সেই ব্যাংক ব্যবস্থা যা দেশে এবং কি বিদেশে, ঠিক আছে, অনেক শাখা তোমার পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি মানে যে ব্যাংকিং ব্যবস্থায় দেশে বিদেশে অনেকগুলো শাখার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটা পরিচালনা করে থাকে, সেটাই শাখা ব্যাংক। এটাই উনি কি যে বোঝানোর চেষ্টা করেছেন। তো আশা করি তোমরা শাখা ব্যাংক সম্পর্কে মানে বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছো। ঠিক আছে, তবে শাখা ব্যাংকের আমি আরেকজনের যদি সংজ্ঞা দিয়ে চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমার অধ্যাপক জেল হ্যানসন ওনার মতে যে শাখা ব্যাংক সেটা হচ্ছে যে তোমার শাখা ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংক বা এমন এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেখানে তোমার হচ্ছে কোনো দেশের স্বল্প সংখ্যক ব্যাংক থাকে, তবে প্রতিটি তোমার হচ্ছে ব্যাংকের অনেকগুলো শাখা কর্মরত থাকে। ঠিক আছে, মানে ব্যাংক থাকবে অনেক কম কিন্তু সেখানে অনেকগুলো কি শাখা থাকবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে শাখা ব্যাংক। এটা বলছেন কে অধ্যাপক জেল হ্যানসন। ঠিক আছে, তো আশা করি তোমরা যে শাখা ব্যাংকের যে সংজ্ঞাটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি সেটা বুঝতে পেরেছো। আমরা এক ব্যাংকের বৈশিষ্ট্য, এক ব্যাংকের সুবিধা, এক ব্যাংকের অসুবিধা এবং যে শাখা ব্যাংকের যে বিষয় সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা চলতেছে ওটা তোমরা খুব ভালোভাবে সতর্কতার সহিত দেবে, যাতে প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে বলতেছি, কারণ অ্যাসাইনমেন্ট কার্যক্রম ভিত্তি করে তোমাদের দ্বাদশ শ্রেণীতে প্রমোশন দেওয়ার একটি সিদ্ধান্ত মোটামুটি আছে। ঠিক আছে, তার মানে এগুলো অনেক গুরুত্ব সহকারে দিতে হবে। তবে চেষ্টা করবে যারটা সে নির্দিষ্টভাবে ভালোভাবে বুঝে রাখার জন্য কেউ কারো থেকে কপি না করে। ঠিক আছে, কারণ লেখা যদি একই হয় ছাত্রদের যে মার্কিং করবে এখানে মার্কিং করতে সমস্যা হয় বা মার্ক নাও দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে বলবো যারা মেন বইয়েরটা ভালোভাবে পড়ো, আমাদের যে ক্লাসগুলো শুনো সকল শিক্ষকদের, এবং যে অ্যাসাইনমেন্টটা মেন বইয়ের সহায়তা নিলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে এবং খুব সহজে আনসার করতে পারবে। তো যারা বুঝে শুনে আনসার করবে সারা সেখানে বুঝবে, সেখানে অনেক ভালো নাম্বারও পাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।